আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে বিবিসি আন্তর্জাতিক ওয়ার্ল্ড নিউজে। সৌদি আরবকে কি ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব ছাড়িয়ে যাওয়ার সুযোগ দেবেন ট্রাম্প? যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করলেন মাখো সহ ইউরোপীয় নেতারা। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চটেছে ইউরোপীয় নেতারা, জবরদস্তি ও ভয় দেখানোর অভিযোগ। নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে আত্মঘাতী বোমা হামলা, ৫ জন নিহত। লেবানন, সিরিয়া, গাজা, ইয়েমেনে সামরিক অভিযান চলবে, হুঁশিয়ারি ইসরায়েলের। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বর্তমানে ইসরায়েলের গুণগত সামরিক শ্রেষ্ঠত্ব QME বিষয়টি পর্যালোচনা করে দেখছে। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন এবং আরব কর্মকর্তারা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, সৌদি আরব ও কাতারের কাছে বড় ধরনের অস্ত্র বিক্রির যে পরিকল্পনা ওয়াশিংটন করছে, সেই পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের আশঙ্কা, এই বিশাল অস্ত্র বিক্রির ফলে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, এই অঞ্চলে তাদের আধিপত্য খর্ব হতে পারে। সূত্রের খবর অনুযায়ী কয়েক সপ্তাহ ধরে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে অত্যন্ত গোপনীয়ভাবে আলোচনা চলছে। মার্কিন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাপিটাল হিলে কংগ্রেস সদস্যদের সঙ্গে এই বিষয় নিয়ে বেশ কয়েকটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। পাশাপাশি ইসরায়েল সরকারের উদ্বেগ শোনার জন্য এবং তা সমাধান করার জন্য গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইসরায়েল সফর করেছেন। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, বছরের শেষ নাগাদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডা যাবেন, তার আগেই মার্কিন প্রশাসন তাদের মূল পরিকল্পনাগুলো গুছিয়ে নিতে চাইছে। অবশ্য আরব কর্মকর্তাদের ধারণা, এই বছরের মধ্যেই নতুন কোনো সমঝোতায় পৌঁছনো সম্ভব নাও হতে পারে। যুক্তরাজ্যের ২ অনলাইন প্রচারকর্মী সহ ৫ ইউরোপীয় নাগরিকের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন ইউরোপীয় নেতারা। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির জ্যেষ্ঠ এমপি চি অনবুরাহ ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। ব্রিটিশ পার্লামেন্টের প্রযুক্তি বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান চি অনবুরাহ বলেন, কারও বক্তব্যের সঙ্গে একমত হতে না পেরে তাকে নিষিদ্ধ করা সেই বাকস্বাধীনতাকেই বাধাগ্রস্ত করে, যা রক্ষার দাবি করছে মার্কিন প্রশাসন। চি অনবুরাহ আরও বলেন, ডিজিটাল জগতে বিদ্বেষ ছড়িয়ে পড়ার কারণে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে ইমরান আহমেদের মতো প্রচারকর্মীদের ভূমিকার প্রয়োজন রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ভিসা না দেওয়ার এই ঘটনাকে ভীতি প্রদর্শন হিসেবে বর্ণনা করেছেন। ইইউ-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এটিকে অগ্রহণযোগ্য এবং সার্বভৌমত্বের ওপর আঘাত বলে অভিহিত করেছেন। এর আগে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই ৫ ইউরোপীয় নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তার অভিযোগ, ওই ব্যক্তিরা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে, যেমন এক্স, মেটা-কে চাপ দিয়ে মার্কিনদের দৃষ্টিভঙ্গি দমনে কাজ করছেন। মার্কো রুবিও বলেছেন, এই ব্যক্তি ও সংগঠনগুলো বিশ্বজুড়ে একটি শক্তিশালী চক্র গড়ে তুলেছে, যাদের কাজই হল মানুষের কথা বলায় বাধা দেওয়া। তারা বিভিন্ন অজুহাতে ইন্টারনেটে মানুষের স্বাধীন মতামত প্রকাশ বন্ধ করতে চায়। রুবিওর মতে, এই বিদেশি ব্যক্তিরা মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানগুলোকে, যেমন ফেসবুক, এক্স-কে চাপ দিয়ে মার্কিনদের বিভিন্ন পোস্ট বা মতামত সরিয়ে দিতে বাধ্য করছেন। এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বা খবরদারি করার শামিল। ট্রাম্প সরকারের নীতি হল, তারা নিজের দেশের মানুষের স্বার্থকে সবার ওপরে রাখবে। তাই অন্য দেশের কেউ এসে যদি মার্কিনদের মুখ বন্ধ করার চেষ্টা করেন, তবে সেটা কোনোভাবেই সহ্য করা হবে না।
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার মুখে পড়া ব্যক্তিরা হলেন যুক্তরাজ্যের সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের প্রধান ও লেবার পার্টির সাবেক উপদেষ্টা ইমরান আহমেদ, গ্লোবাল ডিসইনফরমেশন ইন্ডেক্সের প্রধান নির্বাহী ক্লেয়ার মেলফোর্ড, ইউরোপীয় কমিশনের সাবেক কমিশনার থিয়েরি ব্রেত, জার্মান সংস্থা হেট এইডের কর্মকর্তা আনা লেনা ফন হডেনবর্গ ও জোসেফিন ব্যালন। ট্রাম্প সরকার এসব ব্যক্তিকে উগ্রপন্থী অধিকার কর্মী হিসেবে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে। ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তবে যুক্তরাজ্যের সরকার বলেছে বাকস্বাধীনতা রক্ষায় তারা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিটিশ সরকারের এক মুখপত্র বলেন, প্রত্যেকটি দেশের নিজস্ব ভিসা নীতি নির্ধারণের অধিকার থাকলেও আমরা ইন্টারনেটকে ক্ষতিকর কন্টেন্ট থেকে মুক্ত রাখতে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি। দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর সপরিবারে নিজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১:৪০ তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর থেকেই এই খবরটি দেশি সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও বিশেষ গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা থেকে শুরু করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং প্রভাবশালী বিবিসি পর্যন্ত প্রতিটি প্রধান মিডিয়া আউটলেট এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের আগাম রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে বর্ণনা করেছে। প্রায় ১৭ বছর ৩ মাস লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বিশ্বজুড়ে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীর ফিরে আসা হিসাবেও অভিহিত করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে শিরোনাম করেছে, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্স তাদের খবরের শিরোনামে তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে উল্লেখ করেছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য ডন একই সুর ধরে খবর প্রকাশ করেছে যে নির্বাচনের আগ মুহূর্তে ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের রাজনীতির এই প্রভাবশালী ব্যক্তিত্ব। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন তার ফিরে আসা আসন্ন নির্বাচনে ক্ষমতার সমীকরণকে নাটকীয়ভাবে বদলে দিতে পারে। প্রতিবেশী দেশ ভারতের সংবাদমাধ্যমগুলোতেও তারেক রহমানের ফেরার খবরটি বেশ গুরুত্ব পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে ১৭ বছর পর স্ত্রী, কন্যা ও শখের বিড়ালকে নিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান। এছাড়াও হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দুর মতো প্রভাবশালী পত্রিকাগুলো বাংলাদেশের এই আলোচিত রাজনৈতিক পরিবর্তনের খবর বড় আকারে প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নের ইইউ এর একজন প্রাক্তন কমিশনার সহ ৫ জন পশ্চিমা ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তের কথা জানানোর পর ফরাসি নেতা এম্যানুয়েল ম্যাক্রঁ সহ ইউরোপীয় নেতারা ওয়াশিংটনের বিরুদ্ধে তীব্র ভাষায় বিবৃতি দিয়েছেন এবং জবরদস্তি ও ভয় দেখানোর অভিযোগ করেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে ইইউ এর প্রাক্তন কমিশনার ও জোটের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট ডিএসএ আইনের অন্যতম স্থপতি থিয়েরি ব্রেটন। বাকিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের ব্রিটিশ প্রধান নির্বাহী ইমরান আহমেদ, জার্মান অলাভজনক হেট এডের আনা লেনা ভন হোডেনবর্গ এবং জোসেফাইন ব্যালেন এবং গ্লোবাল ডিসইনফরমেশন ইন্ডেক্সের সহ-প্রতিষ্ঠাতা ক্লেয়ার মেলফোর্ড। ভিসা নিষেধাজ্ঞার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ওই ব্যক্তিরা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে যেমন এক্স মেটা কে চাপ দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দৃষ্টিভঙ্গি দমনে কাজ করছেন। রুবিও বলেছেন, এই ব্যক্তি ও সংগঠনগুলো বিশ্বজুড়ে একটি শক্তিশালী চক্র গড়ে তুলেছে যাদের কাজই হল মানুষের কথা বলায় বাধা দেওয়া। তারা বিভিন্ন অজুহাতে ইন্টারনেটে মানুষের স্বাধীন মতামত প্রকাশ বন্ধ করতে চায়। প্রতিক্রিয়ায় জার্মানি,
যুক্তরাজ্য, স্পেন এবং ইইউ কর্মকর্তাদের একটি দল এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। ম্যাক্রো তীব্র ভাষায় বলেছেন, এই পদক্ষেপগুলো ইউরোপীয় ডিজিটাল সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার লক্ষ্যে ভীতি প্রদর্শন এবং বল প্রয়োগের শামিল। তিনি আরও বলেন, তিনি ব্রিটেনের সঙ্গে এটি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমরা হাল ছাড়ব না এবং আমরা ইউরোপের স্বাধীনতা এবং ইউরোপীয়দের স্বাধীনতা রক্ষা করব। ইইউ কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন বলেছেন, বাকস্বাধীনতা আমাদের শক্তিশালী এবং প্রাণবন্ত ইউরোপীয় গণতন্ত্রের ভিত্তি। আমরা এতে গর্বিত, আমরা এটি রক্ষা করব। নাইজেরিয়ার বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে মাগরিবের নামাজের সময় একটি মসজিদের ভেতরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রয়টার্স জানিয়েছে, বুধবারের এই হামলায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছে। এই হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বৃদ্ধির মধ্যেই এই হামলা চালানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে হামলায় বোকো হারাম এবং এদের সহযোগী আইএসডব্লিউএপি যোদ্ধারা বেসামরিক নাগরিক, মসজিদ এবং বাজারকে লক্ষ্য করে ১৫ বছর ধরে সহিংসতা চালিয়ে আসছে। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আল আদুম মসজিদে বিস্ফোরণটি ঘটে। তখন সান্ধ্যকালীন নামাজের জন্য মানুষেরা সমবেত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা আতঙ্কের দৃশ্য বর্ণনা করেছেন। আহতদের মাইদুগুরু বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতাল এবং স্টেট স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাজারের স্থানীয় নেতা মাস্তা ডালোরি বলেন, কেউ জানে না কি ঘটেছে। নামাজের সময়ই বোমাটি বিস্ফোরিত হয়েছিল। আল্লাহ তাআলা এটি ঘটবে তা নির্ধারণ করে রেখেছেন, কিন্তু কিভাবে এটি ঘটেছে তার বিস্তারিত কেউ বলতে পারবেন না। বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম এই হামলার নিন্দা জানিয়েছেন এবং এটিকে অত্যন্ত নিন্দনীয়, বর্বর এবং অমানবিক বলে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে তিনি ধর্মীয় স্থানসমূহ এবং জনসমাগমের স্থানে সতর্কতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের জন্য প্রার্থনা করে বলেন, মুসলমানরা যখন ইবাদত করছেন তখন একটি মসজিদে আক্রমণ করা তার পবিত্রতার অবমাননা। পুলিশ আহতাহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী দলগুলি এলাকাটি ঘিরে রেখেছে এবং অভিযান চলছে। সেই সঙ্গে বাসিন্দাদের শান্ত ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং বাসিন্দাদের মতে, গত অগাস্টে উত্তর পশ্চিম কাটসিনা রাজ্যে বন্দুকধারীরা একটি মসজিদ এবং কাছাকাছি বাড়িগুলোতে আক্রমণ করে অন্তত ৫০ জনকে হত্যা করে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক মহলের নানামুখী কূটনৈতিক তৎপরতা ও মধ্যস্থতা চললেও লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ না করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টা সত্ত্বেও এই ৪ অঞ্চলে তাদের সামরিক কার্যক্রম পূর্ণ শক্তিতে চলবে। ইসরায়েলি বিমানবাহিনীর পাইলটদের একটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কাৎজ এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান এয়াল জামিরও উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা দপ্তরের এই অবস্থান থেকে এটি স্পষ্ট যে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে সংঘাত থামার কোনো সম্ভাবনা দেখছে না ইহুদিবাদী এই দেশটি। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী কাৎজ তার বক্তব্যে প্রতিটি ফ্রন্টের জন্য পৃথক কৌশলগত লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ অব্যাহত রাখা হবে এবং সিরিয়ার জাবাল আল শেইখ বা মাউন্ট হারমোন ও নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী কোনোভাবেই সরে আসবে না। গাজা প্রসঙ্গে তিনি আবারও হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং এলাকাটিকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও ইয়েমেনের হুথিরা যাতে তাদের সক্ষমতা বাড়াতে না পারে সেজন্য সেখানেও ইসরায়েলের অভিযান চলমান থাকবে বলে তিনি ঘোষণা দেন। ইরান ইস্যুতে কথা বলতে গিয়ে ইসরায়েল কাজ এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে চালানো হামলায় ইরানের পারমাণবিক ও কৌশলগত সক্ষমতার অপরিণমীয় ক্ষতি করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন, কৌশলগত কারণে হামলার বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। তবে ইরানের পারমাণবিক স্বপ্ন নস্যাৎ করতে ইসরায়েল যে সফল হয়েছে সেই দাবি তিনি তার বক্তব্যে তুলে ধরেন। যদিও ইরান বা আন্তর্জাতিক পরমাণু সংস্থা এখন পর্যন্ত এই বিশাল ক্ষয়ক্ষতির দাবি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।